আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। আমাদের আজকের বিষয় ঐক্যের সরকার চায় জামায়াত। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নত্তুর স্যার। আপনাকে স্বাগত জানাচ্ছি। ঐক্যের সরকার চায় জামায়াত, গতকাল থেকেই এই বিষয়টি নিয়ে আবারও আলোচনা চলছে। জামায়াত আমিরের একটি বক্তব্য নিয়ে, বিশেষ করে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তার বৈঠক নিয়ে রয়টার্সের একটি প্রতিবেদন, সেখান থেকে এই বিষয়টি এসেছে। আমি আলোচনায় যাবার আগে সেই বক্তব্যের কিছু অংশ আমি একটু উল্লেখ করতে চাই। এনসিপির সঙ্গে নির্বাচনী জোট করার কয়েকদিন পর দেয়া এই সাক্ষাৎকারে ঐক্যের সরকার বিষয়ে জামায়াত আমির শফিকুর রহমান রয়টার্সকে বলেন, আমরা অন্তত 5 বছর দেশকে স্থিতিশীল দেখতে চাই। দলগুলো যদি এক জায়গায় আসে তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব। আমি আরেকটু উল্লেখ করতে চাই সেই প্রতিবেদনের বিষয়ে। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। এখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। আমি শাহ মাহফুজুল হককে দিয়ে শুরু করতে চাই। এখানে দুটি বিষয় আছে, একটি ভারতের সঙ্গে কূটনীতির একটি বিষয়, আরেকটি হচ্ছে ঐক্যের সরকারের কথা তিনি বলেছেন। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে একুশে টেলিভিশনের যারা শ্রোতামণ্ডলী আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক আব্দুল নত্তুর ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। যে বিষয়ে আপনি নিয়ে আসলেন যে ঐক্যের সরকার চায় জামাত, আমি মনে করি যে এটা একটা ভালো পজিটিভ এবং আসলে যে অবস্থা আমাদের এখন বর্তমান বাংলাদেশের, বিশেষ করে বিগত 17 বছর ফেসিবাদ যেভাবে বাংলাদেশকে আষ্টে ফিষ্টে বেঁধে ফেলেছিল এবং যেভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো, আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনি সেটা দুর্নীতি দমন কমিশন বলেন, সেটা হচ্ছে যে বিচারালয় বলেন, এবং হচ্ছে যে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠান যেগুলো স্বায়ত্তশাসিত, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি হয়েছে, মানে এক ব্যক্তির শাসন বা এক ব্যক্তির ইশারায় সব কিছু পরিচালিত হয়েছে। একটা দেশের মানে মূল যে স্তম্ভ সেগুলো সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি আপনি দেখেন, এখন বাংলাদেশের অর্থনীতি যে দিকে চলে গেছে, যে এখানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, দুর্নীতির মাধ্যম দিয়ে পুরো দেশ মানে প্রত্যেকটা বিভাগ এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরকম একটা প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে আজকে মানুষের যে প্রত্যাশা এবং হচ্ছে যে অর্থনৈতিক যেই চাপ এবং সামগ্রিকভাবে বহির্বিশ্বের যে চাপ, সার্বিকভাবে আমি মনে করি যে আগামীতে যে সরকারই গঠিত হোক না কেন, যারাই ক্ষমতায় আসুক না কেন নির্বাচনের মাধ্যমে, তাদেরকে এককভাবে দেশ পরিচালনা করাটা কঠিন হবে। বিশেষ করে সেক্ষেত্রে যদি হয় সাংঘর্ষিক রাজনীতি, যে সরকারি দল সরকার গঠন করলো, সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করলো, বিরোধী দল আন্দোলন সংগ্রাম শুরু করলো এবং দেশে এভাবে যদি একটা সাংঘর্ষিক একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে দেশের জন্য, জাতির জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। সেই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের আমিরে জামাত যেটা বলেছেন, শুরু থেকে বলে আসছেন যে জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, আমাদেরকে ভোট দেয়, নির্বাচিত করে, আমরা সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ একটা সরকার গঠন করে, জাতীয় সরকার গঠন করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মাহফুজ ভাই, আপনার কথা শুনছিলাম, আপনি বলছিলেন বক্তব্য, কিন্তু আসলে সেই ঐক্যটা কি আসলে সম্ভব বা কতটুকু আসলে বাস্তবতা? জি, আমি মনে করি সম্ভব। আপনারা দেখেন যে ইতিমধ্যে কিন্তু 12টা বিভিন্ন রাজনৈতিক সংগঠন জামাত ইসলামের সাথে একটা আসন সমঝোতায় একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। এবং আমরা মনে করি জাতীয়তাবাদী দল, তাদের সাথে জামাত ইসলাম একসময় একসাথে রাজনীতি করেছে, একসাথে সরকার পরিচালনা করেছে। এখন কিছু দূরত্ব থাকলেও দেশের স্বার্থে, জাতির স্বার্থে
জামাত ইসলামী যদি সরকার গঠন করে এবং তারা যদি চায় যে বিরোধী দল থেকে বা জাতীয়বাদী দল থেকে তারাও যদি আসে, সবাই মিলে যদি একটা সরকার পরিচালনা করা যায়, তাহলে আমি মনে করি এটা ভালো হবে। এবং বিশেষ করে শুধু জামাত বলতেছে বিষয়টা এটা না, এটা কিন্তু অলরেডি আমাদের জাতীয়তাবাদী দল তারেক জিয়াও কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও কিন্তু এখনো বলছেন যে আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করব। তো সেরকম প্রেক্ষাপটে আমি তো দেখতেছি সবাই যদি ঐক্যবদ্ধ বা জাতীয় সরকার চায়, তাহলে সেক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একটা সরকার তো হইতে পারে। বিএনপির সঙ্গে আসলে দূরত্বটা কোথা থেকে শুরু আসলে? জি, বিএনপির সাথে আসলে দূরত্ব এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম একটা বিষয় হচ্ছে যে ধরেন আগে বিরোধী দল সরকারি দল ছিল আওয়ামী লীগ, বিরোধী দল ছিল বিএনপি এবং জামাত। তো তাহলে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য সেখানে ঐক্যবদ্ধ থাকাটা জরুরি ছিল এবং সময়ের দাবি ছিল, মানুষের এটা চাওয়া ছিল। সেই প্রেক্ষিতে জামাত ইসলামী এবং বিএনপি ঐক্যবদ্ধভাবে 2001 সালে নির্বাচন করেছে, এরপর হচ্ছে সরকার গঠন করেছে, এরপরে বিরোধী দল হিসেবে মাঠে ভূমিকা রেখেছে, আন্দোলন করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জেল জুলুম নির্যাতন বা সব কিছু সাহায্য করেছে। তো সেরকম প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে আসলে এখন যেহেতু মূল শক্তি আওয়ামী লীগ নাই, তা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন কার বিরুদ্ধে ঐক্য করবে বা কিসের জন্য মানে ঐক্যবদ্ধ থাকবে? এখানে তো একটা আমি মনে করি এই যে জামাত এবং বিএনপির যে এখন যে অবস্থান, যদি এটা পারস্পরিক এক সাংঘর্ষিক পর্যায়ে না গিয়ে এখন যে অবস্থাটা আছে এটা যদি থাকে, এটা দেশের জন্য ভালো। যে আওয়ামী লীগ যে নাই, এটা তো এখন মানুষ ফিল করতেছে না। আওয়ামী লীগ সাংঘর্ষিক অবস্থার দিকে কেন দুই দলকে যেতে হচ্ছে একসময়? না, একটা রাজনীতি যখন আপনি করবেন, আপনি যখন সরকার, আপনার একটা পলিসি আছে, আপনার একটা বক্তব্য আছে, আমার একটা পলিসি আছে, আমার একটা বক্তব্য আছে, তখন তো একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেটা যে সংঘাতে পরিণত না হয়, আমরা চাচ্ছি সেটা। এখন ধরেন এখানে মূল বিষয় হচ্ছে, আমরা বলি যে যদি আপনি একদম শুরুর দিকে যান, যখন সরকার পরিবর্তন হলো, একটা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলো, তখন আপনি দেখবেন যে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির আব্দুর রহমান তাহের, ওনারা কিন্তু লন্ডনে গিয়েছেন এবং খালেদা জিয়া অসুস্থ ছিলেন, তার সাথে শারীরিক খোঁজখবর নেওয়া এবং তারেক জিয়ার সাথে সেখানে একটা মত বিনিময় বা প্রোগ্রাম হয়েছে। তো সেখানে আসলে যদি ইয়াটা ভালো হইতো, পরিবেশটা ভালো হইতো বা পারস্পরিক সহযোগিতার হারটা সব বাড়াতো, তাহলে হয়তো আজকের এই পরিস্থিতি নাও হইতে পারতো। কিন্তু এখানে একটা আমার মনে হয় যে এখানে একটু যেভাবে আমরা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেটা সেভাবে হয় নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখেন যে আসলে 5ই আগস্ট যেই বিপ্লব হলো বা আমরা এটাকে গণ অভ্যুত্থান বলি বা গণবিপ্লব বলি, সেখানে কিন্তু মানুষের প্রত্যাশাটা কী ছিল? মানুষ চাঁদাবাজ, সন্ত্রাস বা হচ্ছে যে এই যে মানে একনায়কতন্ত্র বা ফ্যাসিজম, এগুলোর বিরুদ্ধে কিন্তু জনতা ফুঁসে উঠেছে। তারা নতুন বাংলাদেশে এসে যখন আগের সেই সিস্টেম, কেউ যদি আগে যারা চাঁদাবাজি করছে বা যারা হচ্ছে মানুষের উপর জোর জবরদস্তি করছে, এখন যদি নতুন করে কেউ এসে আবার একই কাজ করে বা চাঁদার হার বাড়ে বা জনভোগান্তি বাড়ে, তাহলে তো জনগণ ওই বলবে যে আগেরটা ভালো ছিল। এই জায়গাতে এসে দাঁড়িয়ে জামাত ইসলামী তখন এইগুলোর প্রতিবাদ করেছে এবং কাউকে চাঁদাবাজি করতে পারবে না বা চাঁদাবাজি করলে আমরা জনগণকে নিয়ে সেটা রুখে দেব, এরকম জায়গা থেকে তখন এটা একটা দূরত্বের একটা কারণ হইতে পারে। এবং এরপরে হচ্ছে যে আরেকটা বিষয় আপনি দেখবেন যে বড় গাছের নিচে তো কখনো ছোট গাছ বড় হইতে পারে না। আগে জামাত ইসলামী জাতীয়তাবাদী দলের সাথে জোটেছিল, হয়তো 30টা আসন দিয়েছে, 35টা আসন দিয়েছে, এটার জন্য অনেক দেনদার করে লেগেছে। এখন জামাত ইসলামী যখন বাংলাদেশের মানুষের প্রত্যাশিত একটা জায়গায় যখন চলে এসেছে, আজকে যখন বিএনপির সাথে আপনি দেখেন যে জরিপগুলো আসতেছে, সেখানে 30%, 26% বা 32%, 30% এরকম যখন আসতেছে, তখন সেই পর্যায়ে এসে তো মানে স্বাভাবিক কারণে যারা আগে বড় ভাই ছিল, এখন তাদের একটু খারাপ লাগতে পারে। জামায়াতও তার অবস্থান থেকে আসলে অনেক পরিবর্তন হয়েছে, অনেক শক্তি সঞ্চয় করেছে তারা। আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, আপনি নিশ্চয়ই বক্তব্য দুটি শুনেছিলেন জামায়াত আমিরের, একটি যেটি হচ্ছে নির্বাচন জানেন কবে এই আলাপ হয়েছিল ভারতীয় কূটনীতিবিদ বা ভারতীয় প্রতিনিধিদের সাথে? এটি অসুস্থ হওয়ার পরে তিনি বলছেন, তার মানে বেশ কয়েক মাস। তো এত মাস ধরে এটা গোপন থাকলো কেন? কেউ জিজ্ঞেস করে না সেজন্য? মানে আমি বুঝি নাই, উনি তো এটা গোপন রেখেছেন। এটি আমিও বুঝতে পারছি না আসলে। এতদিন গোপন রেখে হঠাৎ ওনার মনে হয়েছে যে এখন এটা বলতে হবে, উনি রয়টার্সকে বলেছেন। ভারতীয় কূটনীতিক বলছেন যে এটি গোপন রাখতে হবে। হ্যাঁ, তার মানে উনি ওই কথা শুনেছেন, তাই না? ওই কথাটি আমল করেছেন, আমলে নিয়েছেন। তো যাই হোক, আমরা এই 5ই আগস্টের আন্দোলন পরবর্তী সময়ে দেখেছি যে প্রবল আধিপত্যবাদ বিরোধী একটি চেতনা বাংলাদেশে তৈরি হয়েছে এবং আধিপত্যবাদের জন্য মূলত দায়ী করা হয়েছে ভারতকে। কিন্তু ভারতের এই অনুরোধে তিনি সাড়া দিয়েছেন এবং বেশ একটা লম্বা সময়
আমির সাহেব এই কথাটি গোপন রেখেছেন এবং এটি প্রকাশ করেছেন একটি বিদেশি সংবাদ মাধ্যমের কাছে, আমাদের কাছে প্রকাশ করেন নাই, কোনো বাংলাদেশি সংবাদ মাধ্যমে না। কিন্তু তার মানে বাংলাদেশে এটা গোপনই থেকেছে, পৃথিবীর কাছে উন্মুক্ত হয়েছে। এদিক থেকে চুক্তি ঠিক আছে, কিন্তু কাজটা আর কি একটু অন্যরকম হয়েছে। আমার খুবই জানতে ইচ্ছা করে, সপ্তভগিনী ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, মুরগির গলা দিয়ে ভোজ করা হবে, এসব বলার পরে এই অনুরোধটি রক্ষা কেন করা হয়? গোপনীয়তা, কারণ গোপন চুক্তি খারাপ হলে যে কোনো গোপন কথাই খারাপ, নাকি শুধু চুক্তি গোপন হলে খারাপ আর অন্য এখানে তো কথা চুক্তির ভালো? কথা বলা হয় না। না না, গোপন চুক্তি খারাপ না ভাই। না বলছি না না, গোপন চুক্তি খারাপ না। কোনো কথা না, আপনি বলা আমাকে হয় বলেন গোপন চুক্তি খারাপ না ভালো? না, বলছে যে এখানে চুক্তির কোনো কথা বলা হয়েছে। আসেন, আপনি আমাকে শুধু এইটুকু বলেন যে গোপন চুক্তি ভালো না খারাপ? না, অবশ্যই গোপন গোপন চুক্তি খারাপ। হ্যাঁ, তার মানে চুক্তির কথা গোপন রাখলে খারাপ, কিন্তু গোপনীয়তার জন্য যদি কথা দেওয়া হয় সেটাও একটা চুক্তি, অলিখিত চুক্তি, এটা ওয়াদা যে আমি আপনার কথা গোপন রাখবো, উনি সেটা রেখেছেন, তাই না? তো তার মানে কিছু কিছু কথা থাকে গোপনে, বলেছেন না তো উনি। কিছু কথা থাকে আপনে, আর কিছু কথা যায় জাপানে, যেমন রয়টার্সের কাছে চলে গেছে বিদেশে। এইবার আসেন, গণতন্ত্র কি ঐক্যের সরকার চায়? গণতন্ত্র ঐক্যের সরকার চায় না, গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন চায়। আপনি যখন প্রশ্নের উত্তর দিবেন তখন বলবেন যে আমাদের তো 30% হয়েছে, 26% হয়েছে, আমরা অনেক শক্তি সঞ্চয় করেছি। তাহলে সেই শক্তির পরীক্ষা না দিয়ে কেন ঐক্য? এর কারণ হচ্ছে যদি কোনো কারণে পরাজয় আসে তাহলে সরকারের ভাগবাটোয়ারাটা পাওয়ার ইচ্ছা। কারণ সরকারের বিভিন্ন জায়গাতে, প্রশাসনের সব জায়গায় দলীয়করণ হয়েছে। অতীতের দলীয়করণের যে সংস্কৃতি সেটা দূর হয় নাই। আধিপত্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদ বিরোধী বলেন অথবা নয়া আধিপত্যবাদের একটি দলীয়করণ হয়েছে। আমরা চেয়েছি মেধার শাসন, আমরা চেয়েছি মেধার লড়াই হবে। আমরা বলেছি কোটা না মেধা, কোটা না মেধা, মেধা মেধা। তাহলে মেধা মেধা বাদ দিয়ে কি হলো? এক ধরনের দলের সমর্থকদেরকে সমস্ত পজিশনে বসিয়ে দিয়ে বলা হলো ওনারাই মেধাবী এবং ওনারাই নিরপেক্ষ। ঘটনা তো তা নয়। দলের বিপরীতে দল যদি আসে তাহলে সেটা মেধার প্রতি জাজমেন্ট করা হলো না। বিএনপির সময় যে সচিব চাকরি পেয়েছেন, যে সচিব পরীক্ষা দিয়ে, সচিবের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, মেধার পরীক্ষা যে প্রথম হয়েছেন, সেই সচিবের চাকরি চলে গেছে, কারণ উনি শুধু আওয়ামী লীগের সময় প্রমোশন পেয়েছেন। এটা কোন যুক্তিতে? এটা দলীয়করণ না? এটা দলীয়করণ। এবং দলীয়করণের বিপরীতে দলীয়করণ যদি হয় তাহলে ওই যে ব্যাপারটা সেরকম দাঁড়ালো যে যেখানে ওল সেখানে তেঁতুল, তাই না? বনো ওল তেঁতুল। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এখন গণতন্ত্র তো ঐক্য চায় না, গণতন্ত্র চায় সংখ্যাগরিষ্ঠের শাসন। মানুষ ভোট দিবে একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য, আর মানুষের কাছ থেকে আপনি ক্ষমতায় যাবেন এই প্রতিশ্রুতি দিয়ে তারপরে বলবেন যে আমরা এখন ভাই ভাই মিলে দেশ শাসন করি, আমরা তোমরা, তোমরা আমরা। তাহলে আমি ডামি আর আমি তুমি তো একই হলো। ভোটাভুটি হলো, কিন্তু ভোটের পরে আমরা সব এক হয়ে ক্ষমতা ভাগ-বাটোয়ারা করলাম। এটা কোনোভাবেই গণতন্ত্রকে সুসংহত করবে না, বরং গণতন্ত্রকে বিপর্যস্ত করবে। কিছু লোক জনগণের ভোট নিয়ে তারপরে নিজেরা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী আসন ভাগাভাগি করবেন, মন্ত্রিত্ব ভাগাভাগি করবেন, পাওয়ার ভাগাভাগি করবেন। এটা তো সঠিক কাজ হবে না, বরং এইটা হবে ভোটের নাম দিয়ে পরে জোটের রাজনীতি। সেটা তো ঠিক না। তারপরে আপনি বলেন সংঘর্ষ, এই শব্দটা বারবার আসছে। কিসের সাংঘর্ষিক অবস্থা? কার সাথে কার সংঘর্ষ? সবাই একই পক্ষ, সবাই জুলাই আন্দোলনের পক্ষে, সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে শুধু এনসিপি ছাড়া, এবং সকলেই জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফলে সৃষ্ট যে সংস্কার, সেই সংস্কারগুলো আমি সেটি জানতে চাচ্ছিলাম আসলে সংঘর্ষ বা সংঘাত কেন আসবে? নির্বাচনের পরে সংঘর্ষ অথবা নির্বাচনের আগে সাংঘর্ষিক অবস্থান, এখানে কোনো সাংঘর্ষিক অবস্থান নাই, এখানে প্রতিদ্বন্দ্বিতার অবস্থান রয়েছে। এবং প্রতিদ্বন্দ্বিতা তো সঠিক, আপনি কি এটা মানবেন? ধরেন অলিম্পিকে দৌড় হচ্ছে, ওখানে 8 জন লোক দৌড়াচ্ছে, তারপরে যে দৌড়ে জিতলো সে বললো আসেন আমরা সবাই মিলে প্রাইজগুলো ভাগাভাগি করে নেই। 3টা পুরস্কার আছে, আমরা 8 জনে ভাগাভাগি করব। তারপর ওনারা ভাগাভাগি করলেন, কেউ নিলেন প্রাইজের তলাটা, কেউ নিলেন প্রাইজের উপরেরটা, কেউ নিলেন ওই যে ভিক্টোরি স্ট্যান্ডটা, ওইটা নিয়ে বাড়িতে গেলেন, তাই না? কিন্তু এইভাবে তো গণতন্ত্র হয় না। গণতন্ত্র হবেই একটা দল শাসনভার গ্রহণ করবে এবং সে দায়িত্ব গ্রহণ করবে, সে ভালো আচরণ করবে, সঠিকভাবে দেশ পরিচালনা করবে। না পারলে 5 বছর হোক, 3 বছর হোক, যখন জনগণ তাকে যেতে বলবে চলে যাবে। মধ্যবর্তী নির্বাচন হয় না? ব্যর্থ হলে কোনো দল মধ্যবর্তী নির্বাচন হবে, নির্বাচন হবে। এবং এই যে ঐক্যের সরকার হচ্ছে সম্পূর্ণভাবে নির্বাচনের যে এসেন্স বা নির্বাচনের যে মূল চেতনা, সেটার বিপরীতে যায়। তাহলে তো নির্বাচন করার কোনো দরকার নেই। আসলে আমরা সবাই মিলে একটা মিটিংয়ে বসে যেভাবে উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন সেভাবে সরকার তৈরি করে ফেলেন। অযথা এত রাষ্ট্রের খরচ করার দরকার কি? কোনো দরকার নেই। এইবার আসেন, এই যে 12-13 দল, 14-15 দল এক জায়গায় হচ্ছে দুই দিকেই,
বৃহৎ দুইটা দল ছাড়া আর দলগুলি কয়টা আসন পেয়েছে জীবনে? এরা জীবনেও নির্বাচনে জিতে নাই। এখন এদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করার জন্য জনগণ ভোট দিবে কি কারণে, কি জন্য? জনগণ যে জোট সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে, যদি পান তারপর সরকার গঠন করবেন। কিন্তু আলটিমেটলি যদি এইভাবে হয় ঐক্যের সরকার তৈরি করবে, তাহলে যে ছোট মোটো যেগুলো আছে সেগুলো এসে একটা সিট জিতে এসে বলবে আমি মন্ত্রী চাই, আমি তো জোটে ছিলাম। আমি মনে করি এটাও ঠিক হবে না। কোনো একটা দলকে দায়িত্ব গ্রহণ করতে হবে বাংলাদেশ চালানোর জন্য, অথবা কোনো একটি নির্দিষ্ট জোটকে, এবং তাদেরকে প্রমাণ করতে হবে তাদের দক্ষতা, মেধা এবং যোগ্যতা। না হলে আমরা সারা জীবন বসে থাকবো, কবে এই ভাগাভাগি শেষ হবে, তারপরে আমরা প্রকৃত অর্থে ভালো স্টেটসম্যান পাবো, মেধাবী শাসক পাবো, দলীয়করণ চায় না কিন্তু মেধাকে চায় এমন সরকার পাবো। এইবার আসেন আরেকটা মজার কথা আমরা একটু আগে শুনেছি, বিএনপি আর জামাতের যে ঐক্য হয়েছিল এটা নাকি আওয়ামী লীগ ছিল বলে হয়েছিল, মানে আওয়ামী লীগ না থাকলে এই ঐক্যের দরকার ছিল না। তার মানে এটা আদর্শিক ছিল না, ওইটা আওয়ামী লীগ ঠেকানোর ঐক্য ছিল। আবার এখন যে ঐক্য হচ্ছে, অবশ্যই উনি স্বীকার করেছেন, তাহলে এখন যে ঐক্য হচ্ছে সেটাও আবার বলছে এটা নির্বাচনের ঐক্য, এটাও কিন্তু আসলে আদর্শিক ঐক্য না। তার মানে জামাত কখনোই আদর্শিক ঐক্য করে না, সবসময় নির্বাচনে জেতার জন্য, এরে ঠেকানোর জন্য, ওরে ঠেকানোর জন্য ঐক্য করে। এটা তো আমরা আশা করি না। যে দলের শেষে সুন্দরভাবে জামাতে ইসলাম আছে, এত চমৎকার যাদের ব্যবহার, প্রত্যেকটা লোক সৎ বলে আমরা মনে করি, তাই না? এবং তাদের একটা সততা নিষ্ঠার প্রতি তাদের একটা দলীয় একটা অবস্থান রয়েছে, যাদেরকে তারা দলে নিয়েছেন এই জোটে, তাদের কি সততা নিশ্ছিদ্র? শহীদ ওসমান হাদি একাধিক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন, এমনকি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তিবর্গের কারো কারো বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগ করেছিলেন। সেই ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে এমন ব্যক্তি বা দল কি তাদের এই জোটের মধ্যে আছে? এই প্রশ্নের জবাব কি তারা সরাসরি দিতে পারবেন? এবং আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নাই, ভেরি গুড, আওয়ামী লীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ বা স্থগিত হয়েছে, আওয়ামী লীগের ভোটাররা নাই। 30-32% যখন হিসাব করা হচ্ছে তখন আওয়ামী লীগের ভোটারদেরও 20%, 10%, 15% হিসাব করতে হবে না? এই লোকগুলি কোথায় ভোট দিবে? এটা কিন্তু একটা বিরাট সেটি আমি আসছি, সেই কোথায় ভোট দেবে সেটি পরবর্তীতে আসছে। এবং আসেন লন্ডনে তারা গিয়ে আপোষ করার চেষ্টা করেছিলেন বা কোন একটা মীমাংসা করার চেষ্টা করেছিলেন। আমরা তো এটাই চাই না। লন্ডনে বলেন কিংবা দিল্লিতে বলেন কিংবা পিন্ডিতে বলেন, এই আপোষ মীমাংসার কিছু নাই। আমরা চাই ওই যে বিদ্রোহী কবিতার মতো, তাই না, করি মৃত্যুর সাথে গলাগুলি ধরি, কি করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। তো করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। ইলেকশনও কিন্তু এইরকম, আপনি শত্রুর সাথে গলাগলি করবেন কিন্তু নির্বাচনে পাঞ্জা লড়বেন, এবং সেই পাঞ্জা কাকে নিয়ে? জনগণ পিছনে নিয়ে। যেই দলের জনসমর্থন নাই মনে করেন, সেই দলে এখন জামাতের ছায়াতলে গিয়ে আশা করছে তারা নির্বাচনে জিতবে। এদের তো দল টিকিয়ে রাখার দরকার নাই, এর সম্পূর্ণ অপচয়। তাদের উচিত সরাসরি জামাত ইসলামে যোগ দেওয়া, তাদের উচিত সরাসরি বিএনপিতে যোগ দেওয়া। কি কারণে ছোট ছোট দল বানিয়ে ওই যে কার কি উচিত সবকিছু আমরা ঠিক না না না, এটা আমি নাগরিক হিসেবে বলছি, কার কি উচিত আপনারা ডিসাইড করবেন। আমি নাগরিক হিসেবে আমি হ্যাঁ, আপনারা কি করছেন আসলে? ব্যালট পেপারটাকে লম্বা করছেন অথবা জোটের মধ্যে ঢুকে একটা জোটকে বড় করছেন, কিন্তু এক একজনের ভোট নাই কিন্তু আসলে, থাকলে পরে জোটে যায়। কিন্তু গণতান্ত্রিক দেশে তো আপনি এটা ঠিক করে দিতে পারবেন না, কে করবে না, আমি ঠিক করে দেওয়ার কথা বলছি না, আমি কিন্তু ঠিক করে দিতে বলছি না। বড় হবে কি ছোট হবে, হ্যাঁ, আমি শুধু এতটুকুই বলছি যে এইগুলির মাধ্যমে আমরা কি করি জানেন, আমরা কিছু ছোট ছোট দলকে টিকিয়ে রাখি শুধু ভোটের সময় বাণিজ্য করার জন্য। ভোট বাণিজ্য, এরা ওই যে পোলিং অফিসার পায়, এরা ওই যে বিভিন্ন কেন্দ্রে তাদের নিজেদের লোক দিতে পারে, এগুলা করে কিছু দল। আর কিছু দল কি করে, জোটের মধ্যে ঢুকে জোটের সুবিধাটা এনজয় করে, তাই না? ওনার নিজের দল নাই, নিজের জোট মানে নিজের দলের নেতা হিসেবে উনি কারো কাছে গিয়ে সেই অ্যাকসেপ্টেন্স পাবেন না, কিন্তু জোটের নেতা হিসেবে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে হাজির হবেন। এগুলিকে তারা এনজয় করেন। আমি মনে করি যে নতুন বন্দোবস্তের যে রাজনীতি, সেই রাজনীতি যদি সত্যি বাংলাদেশে করতে হয় তাহলে মেধাভিত্তিক হতে হবে সবকিছু। মেধাবী লোকদেরকে নির্বাচনে দিতে হবে, মেধাবী ব্যক্তিরা দেশ শাসন করবেন, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে যিনি প্রকৃত অর্থে দেশ শাসনের অধিকার পাবেন তিনি দেশ শাসন করবেন, তিনি তার মেধা এবং যোগ্যতা প্রমাণ করবেন। মার্টিন লুথার কিং এর সেই বক্তৃতা আমরা শুনেছি না, মার্টিন লুথার কিং, রেভারেন্ড মার্টিন লুথার কিং এর যে বক্তৃতার রেফারেন্স, সেই রেফারেন্সে কি ছিল? সেই রেফারেন্সে এইটাই ছিল যে একটি মেরিটোক্রেসির শাসন উনি আশা করেছিলেন আমেরিকাতে। উনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, অ্যান্ড ওখানে উনি কি বলেছিলেন? দ্যাট মাই 4 children will not be judged because of their color, but the integrity of their character.
তাদের চরিত্রের যে দৃঢ়তা, তাদের যে মেধা এবং যোগ্যতা, সেইটা দিয়ে বিবেচিত হবে। তাহলে বাংলাদেশের নাগরিকরাও কেন তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে বিবেচিত হবে না? কে কোন জোটে যোগ দিয়েছে, জোটের বাটখারা নিয়ে সেই পাল্লায় বাটখারা বসিয়ে দিয়ে তারা জিতে যাবে? ভোটার হিসেবে আমি মনে করি, একজন ভোটার হিসেবে আমার এটার আপত্তি জানানোর অধিকার আছে। আমি একজন ভোটার হিসেবে আপত্তি জানাচ্ছি। জি, আমরা তুষার ভাইয়ের কথা শুনছিলাম, আমি মাহফুজ ভাইয়ের কাছে আসতে চাই। অনেক কথাই শুনছিলাম যে আমির নির্বাচনের বিষয়ে আপনি বলছেন যে জাতীয় ঐক্যের সরকার, আসলে জাতীয় ঐক্যের সরকার হলে আসলে বিরোধী দল আসলে কে থাকবে তখন? না, এখানে বিষয়টা হচ্ছে যে আপনার বিরোধী দলটা আপনি যখন আমি চাইলে যে এটা হয়ে যাবে, সবাই যে চলে আসবে, আমার বিষয়টা তো এরকম না। আমি একটা জিনিস প্রত্যাশা করি যে আমি সবাইকে নিয়ে দেশ চালাবো বা সবাইকে নিয়ে আমি তো বাস্তব একটি আকাঙ্ক্ষার কথাকে নিয়ে আমি বলছি না বাস্তব না, আমার প্রত্যাশা যে সবাই সহযোগিতা করবে দেশ পরিচালনার ক্ষেত্রে। ভুল ত্রুটি হলে সেটা সে ধরে দিবে, সে আমার সমালোচনা করবে, কিন্তু আমার কার্যকর ক্ষেত্রে সে অবশ্যই সহযোগিতা করবে। এটা আমার প্রত্যাশা তো হইতেই পারে, আমি তো প্রত্যাশা করতেই পারি। এখন সেটা সবাই করবে কিনা, সবাই আসবে কিনা, সেটা তো যার যার পলিটিক্যাল অবস্থান। বিগত সরকারের মতন অবস্থান হয়ে যায় না তাহলে, যে আওয়ামী লীগ জাতীয় পার্টি যে অবস্থাটি ছিল? স্ট্যান্ড তার ভিন্ন হতে পারে বা ভিন্ন হবে, সেটা আমরা মনে করি। এখন প্রত্যাশা বিষয়টা হচ্ছে যে আপনি দেখেন, এই যে ভাই বললেন যে দল বড় করা বা জোট বড় করা, এখন একটা গণতন্ত্র কি? গণতন্ত্র তো হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। গণতন্ত্র হচ্ছে যে রাজনীতি করতে চাইবে সে রাজনীতি করতে পারবে, যে নির্বাচনে দাঁড়াইতে চাইবে সে নির্বাচনে দাঁড়াবে। যদি কোনো নির্বাচন কমিশনের যে কন্ডিশনগুলো আছে সেটা যারা ফিল আপ করবে সে নিবন্ধন পাবে, সে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে। সেখানে তো আপনার আমি বাইন্ডিং করে দিতে পারবো না কি কয়েকটা পার্টি নির্বাচন করবে, কে করবে না, কে রাজনীতি করবে, কে করবে না। এটা তো গণতন্ত্র না, এটা তো তাহলে আপনারা যে কন্ট্রোল ডেমোক্রেসি বা হচ্ছে যে যারা চীন কমিউনিস্ট পার্টি অন্যান্য দেশে যেটা সম্ভব, সেটা তো আর গণতান্ত্রিক দেশে সম্ভব না। আপনি নির্ধারণ করে দিতে পারবেন অমুক পারবে অমুক পারবে না, আসতে পারবে আসতে পারবে না, সে দাঁড়াবে, জনগণ ভোট দিবে, দিলে সে থাকবে, না থাকলে থাকবে না। এটা তো গণতন্ত্র। এটা আমরা নির্ধারণ করে দিতে পারবো না, দেওয়া উচিত না। এরপর হচ্ছে যে আপনার ভারতের যে বিষয়টা বলা হয়েছে, আচ্ছা আসলে রয়টার্সের সাথে সাক্ষাৎকারে আমাদের আমির জামাত যেটা বলছেন, তিনি বলছেন যে তিনি যখন অসুস্থ ছিলেন তখন বিভিন্ন দেশের কূটনীতিকরা তার সাথে দেখা সাক্ষাৎ করেছেন খোঁজখবর নেওয়ার জন্য। সেক্ষেত্রে সবগুলোই পাবলিসিটি করা হয়েছে, কিন্তু ভারতীয় কূটনীতিক তার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, তখন বলছেন যে বিষয়টা যেন ইয়ার প্রচার না করা হয় এবং সেটা যেন রাখে। কিন্তু এমন তিনি বলছেন যে না, অবশ্যই আমরা সবগুলো পাবলিসিটি হচ্ছে, পাবলিক হচ্ছে, তো এটা আপনি গোপন রাখতে বলেন কেন? আমাদের যা হবে সেটা প্রকাশ্য হবে। আপনার তো এটাকে সাধুবাদ জানানো উচিত যে জামাত ইসলামী অন্তত জাতীয় পার্টি যেরকম বলছে যে ভারত কি বলে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না, কারণ ওনারা অনুমতি দেয় নাই, অনুমতি ছাড়া আমি কথা বলতে পারবো না। তো অন্তত এরকম তো মানে গৃহপালিত বা হচ্ছে যে পালিত হয় নাই। বলছে যে ওনাদেরকেই বলছেন যে না, আমরা এটা পাবলিক করব এবং এটা পাবলিক হওয়া উচিত, কারণ হচ্ছে যে আপনার সাথে আমার সম্পর্ক বা এটা জনগণ জানবে, দেশবাসী জানবে, সেটা কোনো না। আর জামাত ইসলামী তো এটা বলার না, কারণ আপনারা জানেন যে এর আগে আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন যে বলা হচ্ছে জামাত ছাড়া সবাই ভারতে স্বাগতম, তো জামাত অ্যাকসেপ্ট, এবং সবসময় বলা হয়েছে যে জামাতকে তারা সেভাবে করেন। এখন বাস্তবতার আলোকে যখন জামাত ইসলামী এখন বাংলাদেশের রাইজিং ফোর্স, বাংলাদেশের জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে আগামী দিনে, সেটা হয়তো তারা উপলব্ধি করতেছে, তার সাথে সম্পর্ক করার জন্য তারা চেষ্টা করছে, এবং সেটা আবার তাদের কোনো কারণে সেটা তারা গোপন রাখার জন্য বলছে। কিন্তু জামাত ইসলামের আমির জামাতই তো এটা ওপেন করেছেন, তিনি তো এটা গোপন রাখেন। আরেকটি ওই প্রতিবেদনে, রয়টার্সের প্রতিবেদনে এক জায়গায় বলা আছে যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে। জামায়াত ইসলাম কি এ ধরনের কোনো যোগাযোগ রাখছে না? এখন সেটা তো আমরা বলছি যে জামাত ইসলামীর পক্ষ থেকে, জামাত ইসলামী একটা দল, একটা দেশের একটা দল হিসেবে আপনি হচ্ছে যে জামাত ইসলামের আমির আজকেও বলছেন যে আমরা একটা ভারসাম্যপূর্ণ কূটনীতি চাই। আমরা কারো দিকে মানে ঢুকে যাব, কারো দিকে আপনার হচ্ছে যে একদম নির্ভরশীল হয়ে যাব। গত 17 বছর যেটা হয়েছে, ভারত যা বলতো তাই আমাদের কূটনীতি। ভারতের বাইরে গিয়ে আমরা আমাদের দেশের স্বার্থে কথা বলতে পারি না, অনেকের সাথে আমরা জোট করতে মানে সম্পর্ক বজায় রাখতে পারি নাই, বা আমাদের যে ন্যায্য হিস্সা আমরা সেটা আদায় করতে পারি নাই, কারণ এখানে অবৈধ একটা সরকার ছিল এবং তারা ভারতের আনুকূল্য নিয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচিত অনির্বাচিত নিশিরাত এবং হচ্ছে যে সন্ধ্যাকালীন বিভিন্ন রকমভাবে তাদের আনুকূল্য এবং সাপোর্ট নিয়ে তারা সরকার পরিচালনা করেছে। সেখানে জনগণের সমর্থন ছিল না বিধায় তাদের উপর নির্ভরশীলতা ছিল। কিন্তু আপনি যখন একটা দেশ আধুনিক যুগে এসে একটা দেশ পরিচালনা করবেন, আপনাকে অবশ্যই কারোর জন্য দরজা বন্ধ রাখা যাবে না, সবার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। কিন্তু সম্পর্কটা হতে হবে অবশ্যই আত্মসম্মানের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। সম্পর্ক অবশ্যই কোনো দাসত্ব নয়, সম্পর্ক হবে আপনার উইনিং সিচুয়েশনে। সেরকম সম্পর্ক তো আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে সবার সাথে থাকবে। এখন কোথা থেকে আপনার আগ্রাসন, কেউ যদি আগ্রাসী হয়, কেউ যদি
আপনাকে প্রভু হিসেবে আসতে চায়, এই যে খালেদা জিয়া একটা কথা বলছেন যে আমরা সবার সাথে সম্পর্ক রাখবো কিন্তু কারোর প্রভুত্ব মেনে নিব না। তো এটা তো আমরা রাজনীতির ক্ষেত্রে অবশ্যই একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশের এটাই হওয়া উচিত। এবং জামাত ইসলামী সবসময় মানে আমরা অনেকে অনেকভাবে যদিও জামাত ইসলামীকে ব্র্যান্ডিং করা শুরু করার চেষ্টা করেন, কিন্তু জামাত ইসলামী আপনার আধুনিক যুগে এসে একটা সরকার পরিচালনা করার জন্য যেরকম যোগ্যতা দক্ষতার দরকার সেরকম যোগ্য দক্ষ লোক জামাত ইসলামীতে আছে। এবং জামাত ইসলামী ডিপ্লোমেসি আপনারা দেখেছেন ইতিমধ্যে, শুধু ভারত কেন সব দেশের আপনার ব্রিটেন থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে সব দেশের কূটনীতিকরা আজকে জামাত ইসলামের অফিসে যাচ্ছে এবং ডেলিগেট পাঠাচ্ছে। তারা IMF থেকে শুরু করে তারা তো সেটা করছে এবং জামাত ইসলামী সেটা তাদের সাথে সেভাবে সম্পর্ক মেনটেন করতেছে এবং সেটা ধীরে ধীরে উন্নত হচ্ছে। জি, এ পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন্নুর তুষার। এ পর্যায়ে আমি তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সঙ্গে জয়শঙ্করের সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কিনা তার উত্তর আগামীতে খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি। আরেকটি বিষয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে। আজ দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে যান রাজনাথ সিং, গিয়ে তিনি এই শোক বইতে এই বিষয়টি উল্লেখ করেন। আসলে ঢাকা দিল্লির দূরত্ব কি আসলে কমছে? না, শারীরিক দূরত্ব যেটা কিলোমিটারে সেটা একই আছে, আর মানসিক দূরত্ব কমার কোনো লক্ষণ এখনো প্রকাশিত হয় নাই। যে উদাহরণগুলি দিয়েছেন আপনি, একটি হচ্ছে রাজনাথ সিং শোক বইতে স্বাক্ষর করেছেন, সেটি হচ্ছে একটি কূটনৈতিক শিষ্টাচার, তিনি সেটা করেছেন। আর এইখানে এসেও জয়শঙ্কর যে হাত মিলিয়েছেন এটাও একটি কূটনৈতিক শিষ্টাচার এবং তিনি এগিয়ে গিয়ে হাত মিলিয়েছেন বলে পত্রিকায় এসেছে। এটা আরও বৃহৎ কূটনৈতিক শিষ্টাচার, তিনি সেটা করেছেন। একটি জানাজার আয়োজনে তারা এসেছেন এবং তারা এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে। এখানে এসে নিশ্চয়ই তারা একে অন্যের প্রতি উষ্মা কিংবা ক্রোধ কিংবা বিরাগ দেখাবেন না, এটাই ভদ্রতা, এবং তারা সেটা করেছেন। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ঠিকই বলেছেন যে এইটা নিয়ে এত কোনো ধরনের আশান্বিত হওয়া অথবা আশা হারানো এটা কোনো কিছুই ভাবার দরকার নেই। আপনি ধরেন এই দুজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একে অন্যের সাথে দেখা হয়েছে প্ল্যাটফর্মে, রেল লাইনের অথবা বাজারে, তাহলে যেভাবে হাত মিলাতেন ওই একইভাবে আমাদের এখানে এসে দেখা হয়েছে, দেখা হওয়াতে তারা হাত মিলিয়েছেন। এটা খবরের জন্য বেশ উপাদেয়। আমরা যারা টেলিভিশনে কাজ করি, সংবাদ হিসেবে এটা বেশ চমৎকার, এটা নিয়ে অনেক আড্ডা দেওয়া যাবে, কথা বলা যাবে, অনেক কিছু স্পেকুলেট করা যাবে। কিন্তু আসলে বৃহৎ রাষ্ট্রের মধ্যে বহু সম্পর্ক থাকে এবং বহু দুঃসম্পর্কও থাকে, যেগুলি তারা মেলায়। হাত মেলানোর মধ্যে দিয়ে কিছু প্রমাণিত হয় না। যেমন এই হাত মেলানোর ফলে কি ভারত পাকিস্তানের সীমান্ত সংঘর্ষ বন্ধ হয়ে যাবে? কাশ্মীর নিয়ে তাদের মধ্যে যে ঝামেলা আছে সেটা শেষ হয়ে যাবে? তারা যে একাধিক যুদ্ধ করেছে সেই যুদ্ধের বিষয়গুলি মীমাংসিত হয়ে যাবে? কিন্তু আপনি এটা জানবেন যে তাদের মধ্যে আমদানি রপ্তানি অব্যাহত আছে এবং তারা একে অন্যের কাছ থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু করছে এবং সেখানে কোনো বিধিনিষেধ নাই, কেউ বাধাও দিচ্ছে না। এটি কেন, কিভাবে হয়? মানে আমি যুদ্ধ করছি কিন্তু আমি আর সবকিছুই ঠিকঠাক করছি, এটি কি? কিছু জিনিস হচ্ছে কিরকম আমি আপনাকে বলি। যেমন ধরেন পাশাপাশি বাড়িতে ছেলে মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু তালগাছ নিয়ে একটা লড়াই ছিল কাশ সীমানার মধ্যে, ওটা কিন্তু শেষ হয় না। জামাই ওই বাড়িতে গেলে বলে যে তালগাছটা কিন্তু তোমার বাবার না আমার। আর এটি আমাদের দেখি আমরা সেটা কি উভয় দেশের ক্ষেত্রেও কি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক ভারতের যতটুকু তার চেয়ে অনেক বেশি সাংস্কৃতিক সম্পর্ক পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে তাদের খাবার প্রায় একই ধরনের, অধিকাংশ লোকের তাদের চালচলন একই রকম, পোশাক একই রকম এবং মাইগ্রেটেড ভাষার মধ্যে অনেক সম্পর্ক আছে। হিন্দি গান বলতে আমরা যেটা শুনি ওগুলো আসলে অর্ধেকের বেশি উর্দু ভাষা দিয়ে, ফার্সি ভাষা দিয়ে সাজানো। আপনি যে ধুম ছবির মধ্যে মালাম মালাম গান হয়, এটা তো ফার্সি। নামিদানম বলে, এটা তো ফার্সি। এবং তার মধ্যে আপনি দেখবেন যে প্রচুর উর্দু গান আছে। নাগমা শব্দ, নাগমা তো উর্দু, নাগমা তো হিন্দি না।
হ্যাঁ, এক প্যার কা নাগমা হয়, নাগমা তো উর্দু শব্দ। তো অতএব ভারত আর পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্ক এবং তাদের ভৌগোলিক সম্পর্ক অনেক বেশি আমাদের চাইতে, এবং তারা যুদ্ধ করে ব্যাপারটা হতে পারে, তারা যুদ্ধ করে, কিন্তু তাদের মধ্যে আসা যাওয়া অনেক বেশি। তাদের সমস্ত সিঙ্গার যাদেরকে আপনারা চিনেন, যে রাহাত ফতেহ আলী খান, আতিফ আসলাম, এরা হিন্দি ছবিতে গান গেয়ে পপুলার হয়েছে, পাকিস্তানি ছবিতে গান গেয়ে না। তো এটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে এসে হাত মেলানোর ফলে একটা বিরাট কিছু ঘটে যাচ্ছে পৃথিবীতে, সেটা হওয়ার সম্ভাবনা নেই। দুইটা দেশেরই পরমাণু শক্তি রয়েছে, দুইটা দেশের মধ্যে সমান সমান লড়াই আছে, এবং এরা একটুখানি শোল্ডার ব্রাশিং করে, দেখা হলে পরে একজন আরেকজনকে। রাগবিতে একটা কথা আছে, ইউ সেল দ্য বল, তো দে সেল দ্য বল অ্যান্ড দেন দে ডজ ইচ আদার, বুঝছেন, একটু ধোকা দেয়, তারপরে একজন আরেকজনের গোলে শ্যুট করে, তারপরে আবার আপনি দেখবেন যে বিভিন্ন সময় সীমান্তে তারা একসঙ্গে আনন্দ উৎসব করে। অতএব আমরা এটার মধ্যে না জড়ানোই ভালো। আমাদের চিন্তা করা উচিত ভারতের সাথে আমাদের সম্পর্ক কী হবে, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক কী হবে, কার সাথে ব্যবসা হবে, কার সাথে হবে না, কার কাছ থেকে পেঁয়াজ কিনবো আর কার কাছ থেকে কিশমিশ, এটা আমাদের চিন্তা করতে হবে। কার কাছ থেকে তুলা কিনবো, কার কাছ থেকে গম, আর কার কাছ থেকে শাড়ি কিনবো, আর কার কাছ থেকে সুতা, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের স্বার্থ আমাদেরকে দেখতে হবে। যে কারণে আমি বলি, এটা চমৎকার একটা স্লোগান আমরা পেয়েছি এবার, সবার আগে বাংলাদেশ। আমি বিএনপির পক্ষে না, কিন্তু বাংলাদেশ ফার্স্ট, এটা কিন্তু হওয়া উচিত সকল দলের কাছে। ওয়াই আর উই বদারিং অ্যাবাউট আ রিলেশনশিপ বিটুইন টু নেশন হু হ্যাভ ডিসপিউটস অ্যান্ড ফিউডস বিটুইন ইচ আদার, যাদের মধ্যে দীর্ঘ সময়ের বিবাদ বিসম্বাদ, তাদের মধ্যে হাত মিলানোতে আমাদের কি আসে যায়, আর তারা একজন একজনকে ল্যাং দিলে আমাদের কি আসে যায়, আমাদের সাথে এই দুজনের কি সম্পর্ক, এটা বিবেচনা করা উচিত। এবং সেই বিবেচনা আমি কারোর মধ্যে দেখি না, এটা একটা মজার ব্যাপার। সেই বিবেচনা খুবই কম আমাদের। তখন আমাদের মুরগির গলা নিয়ে খুব উৎপাত। সেইটি কি আসলে কি সামনে আসার কোনো আমি একটা মজার প্রশ্ন যে বাংলাদেশের সঙ্গে, আমি একটা মজার প্রশ্ন করি, ভাইজান তো এখানে আছেন, এই যে এনসিপি রাসনাদ আব্দুল্লাহ বলেছেন যে মুরগির গলা ইয়ে করবেন, সাত সিস্টার, সেভেন সিস্টারকে কি জানি করে ফেলবেন। আরেকজন ছাত্র নেতাকে আমি দেখেছি যাদের সঙ্গে তাদের সম্ভবত রাজনৈতিক সম্পর্ক আছে, ইউরেনিয়াম, কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে কি জানি একটা করবে। আপনারা কি এই পজিশনকে সমর্থন করেন, এই সাতটা সিস্টারকে ইয়ে করবেন এবং এই যে কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে কিছু একটা বানাবেন, এটাকে আপনাদের দল সমর্থন করে? আমি জানি না, কিন্তু এগুলো যারা বলে তাদেরকে তো জোটে নেওয়া হয়েছে এবং তারা আছে। এখন মনে করেন এই সরকার তৈরি হলো, ঐক্যের সরকারের অংশ মনে করেন আছে, তাদের একজন মন্ত্রী হয়েছে, মন্ত্রী সাহেব যদি গিয়ে বলে কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে দিবে অথবা এই সেভেন সিস্টার নিয়ে কিছু একটা করবে, তখন কি এটা দায়িত্ব জামাত ইসলাম নিবে? এটা কিন্তু আমার, এই জন্য আমি ভোটার হিসেবে খুব কনফিউজড। আমি একটা দলকে ভোট দিতে চাই, এবং আমি মনে করি ভোটারদের এই সুযোগ না দেওয়াটা ভোটারদের সঙ্গে একটা অন্যায় করা। ভোটারদেরকে অপশন দেওয়া উচিত, সবাই দাঁড়াবে সমানে সমানে, এবং তারপরে দেখবে কাকে ভোটাররা নেয় এবং কাকে নেয় না। এবং সেইটা না নেওয়ার ফলে জানেন ভোটাররা অপশন পায় না। আমাদের গণভোটটা এরকম হয়েছে, 4টা প্রশ্নে একটা ভোট, ওরকম 4টা দল একটা ভোট, এটা তো হওয়া উচিত না। জি, তুষার ভাই আপনার কাছে আমি আবারও আসবো। আমি পর্যায়ে মাহফুজ ভাইয়ের কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমি জামায়াত নেতার একটি বক্তব্য উল্লেখ করতে চাই। চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান বলেছেন, আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের সব দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যে কোনো দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। তিনি বলেন, আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন, আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। জামায়াতকে আইগল্লা মানে আগের জামায়াত মনে করিয়েন না, এখনকার জামায়াত অনেক শক্তিশালী। মাহফুজ ভাই, আপনি তার এই বক্তব্যকে কিভাবে দেখছেন? আসলে সব আওয়ামী লীগের লোকজন জামায়াতে চলে যাবে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে লতিফুর রহমান আপনি যার কথা বললেন, রেফারেন্স আমার সাথে সেটা দেখি নাই, আপনি বলছেন এখন আমার ইয়েতে আসছে, তো এটা আমি অবশ্যই খোঁজ নিব। অবশ্যই ওনার এই বক্তব্যের সাথে আমি একমত না এবং এটা আমরা সমর্থন করি না। কিন্তু কথা হচ্ছে যে এটা যে এখন উনি বলছে এরকম না, এর আগে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার এলাকায় তিনি বলেছেন যে আপনারা আসেন, আমরা দায়িত্ব নিব, আমরা সব মামলা থেকে আপনাদেরকে খালাস দিব, বা যা যা বলার বলেছেন। পরেও যদি স্টেটমেন্ট দিয়েছেন যে না, এটা বলেন নাই। কিন্তু এটা মানে যারা বলেন অবশ্যই তাদেরকে ব্যাপারে সতর্ক হওয়া উচিত এবং দলীয় অবস্থান খেয়াল করা উচিত, এবং এভাবে বলা উচিত না। অপরাধী যে হবে তাকে শাস্তি পাওয়ার সেই ব্যবস্থা করতে হবে, মানে সস্তা রাজনীতি করা উচিত নয় বলে আমি মনে করি, এবং অবশ্যই সংগঠন সেটা ইয়ে করবেন। আর আমরা যে কথাগুলো আসছিল যে আসলে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক বা কূটনৈতিক যে সম্পর্ক, এখন বিষয়টা হচ্ছে যে আমরা
বৃহৎ একটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের, আমরা তাদেরকে অবশ্যই আমরা ভালো একটা সম্পর্ক থাকা উচিত বা সুসম্পর্ক থাকা উচিত, কিন্তু সেটা আসলে ভারত অনেক ক্ষেত্রে মানে মেনটেন করতে পারে না বা করে না। এখানে আধিপত্যবাদ বা বড় ভাই সুলভ একটা আচরণ বা হচ্ছে যে সবসময় চিপে ধরার যে রাজনীতি, এটা হলে আসলে সম্পর্ক থাকে না। আপনি দেখেন দক্ষিণ এশিয়াতে, সাউথ এশিয়াতে আপনার ভারতের সাথে অন্যান্য রাষ্ট্রগুলোর সম্পর্ক একদম হিন্দু রাষ্ট্র 100%, নেপালের সাথে তাদের সম্পর্ক কী, বা শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্ক কী, মালদ্বীপের সাথে, মানে তাদের এই যে একঘরে হয়ে যাওয়া কী কারণে, সব জায়গায় কূটনীতিক যে ফেলিউর, ডিপ্লোম্যাটিক যে ফেলিউরটা, এটা কেন? কারণ হচ্ছে তারা ওই যে সুসম্পর্ক রেখে যেটা তাকে স্বীকৃতি দেয়া, মর্যাদা দেয়া, সেটা না করে তারা একটা বড় ভাই সুলভ একটা আধিপত্যবাদ একটা চাপায় দেয়া, তাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আমরা করা, আগামীতে কি এই জায়গাটা সেই পরিবর্তনটা দেখতে পাবো? না, আমরা আশা করি, আমরা যারা সেটা আপনারা আছেন সামনে, যে আমরা আশা করি অবশ্যই আমাদের সরকার যদি গঠিত হয় ইনশাআল্লাহ সেরকম একটা লক্ষণ আপনারা দেখবেন, যেখানে একটা ভারসাম্য থাকবে, ব্যালেন্স থাকবে, ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। এখানে কারোর উপর পরিপূর্ণ নির্ভরশীলতা বা নিজের দাসত্ববোধ সেটা থাকবে না। সম্পর্ক সবার সাথে আমাদের সুসম্পর্ক, মানে আমাদের ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, যেটা আমাদের কূটনীতির যেটা একটা একদম মূল থিম, সেটা অবশ্যই ফলো করা দরকার। এবং আমার দেশের স্বার্থে, জাতির স্বার্থে যেটা দরকার, যার সাথে যতটুকু দরকার, তুষার ভাই ঠিকই বলেছেন, কার কাছ থেকে পেঁয়াজ আনবো, কার কাছ থেকে আমি তুলা আনবো, সেটা যার কাছ থেকে আমার যেটা আনলে সুবিধা হবে, দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, আমরা সেটা করবো। এবং আমার ইন্টারনাল যেই আমাদের যেই কলকারখানাগুলো আছে সেগুলো যেন লাভজনক হয়, সেটা যেন আমাদের সেই শিল্পগুলো যেন বেঁচে থাকে, সেটা যেন কারো কারণে যেন ধ্বংস না হয়ে যায়, আমার দেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই হওয়া উচিত আমাদের রাজনীতি এবং কূটনীতি। এবং এই ক্ষেত্রে এখন দেখেন ভারতের যে গত 17 বছর যে রাজনীতি কূটনীতিটা করেছে, একটা দলের সাথে তারা হচ্ছে যে কূটনীতি করেছে, রাজনীতি করেছে, কিন্তু হচ্ছে যে একটা দেশের সাথে করে নাই, আওয়ামী লীগের সাথে তারা সব কিছু করেছে। এবং সেই সময় আমাদের ভারতের আপনারা দেখেছেন কীভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করেছে, যে কে আসলো না, রাজনীতি এটা নির্বাচনে কোনো ম্যাটার না, সেটা তাদের ইন্টারনাল বিষয়, আমরা এখানে কিছুই বলবো না। এখন কিন্তু তাদের সেই শব্দটা নাই, এখন বলেন যে না সবাইকে আসতে হবে, না হলে হবে না, আমরা সবার অংশগ্রহণ চাই। তাহলে এই কথা কিন্তু তাদের এই স্ট্যান্ডটা কিন্তু গত 17 বছর থাকলে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের আজকে এই অবস্থা হতো না, বা বাংলাদেশের এই অবস্থা হতো না, সেটা কিন্তু তারা করেন নাই। এবং আজকে দেখেন যে ভারতের বাংলাদেশের যারা অপরাধী, যারা ফাঁসির আদেশপ্রাপ্ত, তাদেরকে তারা কিন্তু আশ্রয় দিয়ে যাচ্ছে, অথচ তাদের সাথে আমাদের কিন্তু কি আছে, বন্দি বিনিময় চুক্তি আছে, তো তারা তো সেটা মেনটেন করছেন না, এবং সেটাকে তারা অ্যাভয়েড করে তাদেরকে অপরাধীদেরকে আশ্রয় দিচ্ছেন। যদি একটা দেশ যদি এভাবে অপরাধীদেরকে আশ্রয় দিতে থাকে, আর আপনি যদি বলেন যে বন্ধুত্বের জন্য হাত বাড়াইছেন, তাহলে তো এটা হলো না, আপনার বাস্তবে কাজের সাথে আপনার কথার সাথে মিলল না। তাহলে আপনাকে অবশ্যই সেই জায়গাগুলো আপনাকে কোনো একটা দলের সাথে অন্ধ সম্পর্ক না করে একটা দেশের সাথে সম্পর্ক করা উচিত, জনগণের সাথে সম্পর্ক করা উচিত। এবং সেটা যদি করে তাহলে অবশ্যই বন্ধু হিসেবে বা প্রতিবেশী হিসেবে বা আমাদের 71 সালে মুক্তিযুদ্ধের স্বাধীনতায় সহযোগিতা করেছেন হিসেবে আমরা তাদেরকে সেভাবে আমরা সম্পর্ক করতে পারি। কিন্তু আমি তো আমার মাথা বিক্রি করে দিয়ে, আমার সম্মান মর্যাদা সব কিছু ধুলায় মিশে দিয়ে, তাহলে তো আমার সার্বভৌমত্ব বলতে আর কিছু থাকে না। সে জায়গাটাকে অবশ্যই আমাদের যারা সরকারে এখন আছেন বা যারা ভবিষ্যতে আসবেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আমাদের সরকার জামাত ইসলামী আপনারা জানেন যে এটা নিয়ে কাজ করছেন এবং করবেন ইনশাআল্লাহ। আর একটা পয়েন্ট বলে ভাই, যেটা বলছেন যে চিকেন নেক বা ইয়ার ব্যাপারে, যে হ্যাঁ, যিনি বক্তব্য দিয়েছেন এটা তার দায়িত্ব এবং তিনি এটা করবেন। আবার সরকারে আসলে যে সবকিছু যে সে নির্ধারণ করবে এটা তো না, সেখানে তো সে একটা হতে পারে। এই বক্তব্যকে কি আপনারা সমর্থন করেন? না, অবশ্যই সমর্থন করি না, অবশ্যই সমর্থন করি। আমরা পরিষ্কার আপনার বক্তব্য জানতে পেলাম। আরেকটি ছোট্ট একটু বক্তব্য আপনার কাছ থেকে জানতে চাই। ইসলামী দলগুলোর সঙ্গে যে সমঝোতার বিষয়টি নিয়ে আমরা অনেক দিন ধরেই আলোচনা শুনছি, সেখানে আসলে ইসলামী আন্দোলন বা অন্যান্য দলগুলোর সঙ্গে সমঝোতাটা আসলে কোন পর্যায়ে আছে এখন? আমরা মাঝখানে শুনেছিলাম একটু অসন্তোষ তারা প্রকাশ করেছেন আসন নিয়ে। যে আসলে এটা জোটে কিছু সুবিধা অসুবিধা থাকে, আপনি জানেন। আমাদের আসন হলো 300টা, তো এখন 12টা দলের সবারই তো প্রার্থী আছে, এতদিন কাজ করছে মাঠে ময়দানে, এবং সেখানে গিয়ে তখন উইনিং সিচুয়েশন, যারা জরিপের ভিত্তিতে যারা যেখানে বিজয়ী হবে সম্ভাব্য তাদেরকেই আসন দেওয়া হবে, এই ভিত্তিতে ঐক্যটা হয়েছে। এবং তারপরে তো সবাই যেহেতু দলের স্বার্থ আছে, সবাই চাইবে যে কিভাবে বেশ ইয়াটা পাওয়া যায়, অংশটা নেওয়া যায়, সেটার জন্য একটা প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা থাকবে, সেটা আছে। কিন্তু আমার মনে হয় এখন পর্যন্ত যে সবাই আর সমঝোতার ভিত্তিতে নমিনেশন সাবমিট করেছে, এখন নমিনেশন যাচাই বাছাই হবে, প্রত্যাহার হবে, সেই পর্যন্ত তো সময় আছে। এবং আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সবাই মিলেই একটা ওয়ান বাক্স যে নীতি,
যে সেই নীতিতে সামনের দিকে অগ্রসর হবে এবং জামাত ইসলামীর নেতৃত্বে আগামী দিনে সরকার গঠিত হবে, এটা আমরা আশা করি ইনশাআল্লাহ। সেটি হয়তো খুব অল্প দিনের মধ্যে আমরা দেখতে পারবো। বিষয়টা আমি শেষ করব তুষার ভাইকে দিয়ে। তুষার ভাই, সব মানে আওয়ামী লীগের লোকজনকে ডাকতেছে তুমি আসো, সব দলই আসলে আওয়ামী লীগ কোন দিকে যাবে? বিএনপিতে যাবে, জামায়াতে যাবে, না জাতীয় পার্টি যাবে? সবাই আওয়ামী লীগকে নিয়ে টানাটানি করছে কেন? কারণ এই যে জরিপগুলি হয়েছে না, এই জরিপের মধ্যে আপনি দেখবেন অধিকাংশ জরিপে 50% বেশি ভোটার হয় বলেছে তারা কাকে ভোট দিবে বলবে না, অথবা তারা বলেছে তারা আওয়ামী লীগকে ভোট দিবে, অথবা বলেছে যে তারা এখনো পর্যন্ত ডিসাইড করে নাই। একদল বলেছে বলবো না, একদল বলেছে ডিসাইড করি না, আর একদল বলেছে আওয়ামী লীগকে ভোট দিবে। এবং আওয়ামী লীগের পার্সেন্টেজ খুব একটা কম না। সাধারণত এই ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে 2-3% ভোটারও যদি উল্টো দিকে ঘুরে তাহলে কিন্তু ভোটের ডিসিশন চেঞ্জ হয়। বাংলাদেশের অতীতের যেগুলি ভালো নির্বাচন হয়েছে বলে আমরা মনে করি, সেই সব জায়গাতে আমরা দেখেছি 500 থেকে 5000 ভোটের মধ্যে অধিকাংশ সিট ডিসাইডেড হয়েছে। অল্প কিছু সিটে অনেক বড় ভোটার ডিফারেন্স হয়। তাহলে আপনি চিন্তা করলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের ভোটাররা একটা বড় ফ্যাক্টর কিন্তু এই নির্বাচনে। তারা যদি ভোট কেন্দ্রে আসতে পারে এবং এসে ভোট দেয়, তারা যাদেরকে ভোট দিবে তাদের জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন তারা কি সংঘবদ্ধভাবে ভোট দিবে নাকি তারা ব্যক্তির সিদ্ধান্তে ভোট দিবে, এইটা তো ডিসাইডেড না। তারা কি কোনোখান থেকে আদেশ আসলে দিবে, তা তো না। ফলে এই জায়গাতে একটা ধোঁয়াশা আছে, এবং যে কারণে যারা পলিটিশিয়ান, যারা রাজনীতি করে, তারা কিন্তু এই ভোটটাকে নিজের জায়গায় নেওয়ার চেষ্টা করছে ব্যক্তিগত জনপ্রিয়তা অথবা ব্যক্তিগত বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে। বাংলাদেশের রাজনীতি যেখানেই যাক, মনে করেন যে পটিয়াতে এটা হবে না, আমি আছি ভাই, এটা বলার চেষ্টা করছে। হাতিয়ায় আমরা বলতে পারি, ধরেন হাতিয়াতে হবে না, পটিয়াতে হবে না, কিংবা ধরেন দেলদুয়ারে হবে না। আমি কোনো র্যান্ডমলি বলছি, ওই জায়গাতে এগুলো বলা হয়েছে, ব্যাপারটা সেটা না। এটা তারা কেন করছেন? কারণ তারা জানেন যে লোকালি ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে হয়তো এই ধরনের ভোট আছে, এবং তারা বলার চেষ্টা করছেন যে আমাদের কাছে যদি আসো তাহলে তোমাদের ঘর বাড়ি ভাঙবে না, তোমাদেরকে ভুয়া মামলা দিবে না, তোমাদেরকে জেলখানায় যদি আটকে থাকে, যারা অন্যায়ভাবে আটকে আছো ছাড়িয়ে আনবে, এগুলো বলার চেষ্টা করছেন। কিন্তু আমার কাছে উল্টা প্রশ্ন, এই যে বেইনসাফি কাজগুলি করা হয়েছে, এগুলো তারা হতে দিয়েছেন কেন? যারা এটা হতে দিয়েছে তারা যদি বলে আমরা জিতলে হতে দিব না, তাহলে বিশ্বাস করার কোনো কারণ নাই। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? যে এটা করবে সে আগেই করত, সেটা বিএনপি হলেও করতো, আওয়ামী লীগ হলেও করতো, জামাত হলেও করতো। যার এই আচরণ করার কথা যে নিজের এলাকায় সে ভুয়া মামলা হতে দিবে না, বা ভুয়া মামলা হলে পরে তাকে বের করে আনবে, তাইলে এই গত 18 মাসে সে তদবির করে তাদেরকে বের করে আনতো। আমাকে জিতালে পরে আমি তোমাকে বের করে নিয়ে আসবো, এর মানে হচ্ছে জিতলে পরে উনি ক্ষমতা এক্সারসাইজ করবেন। আমরা তো ক্ষমতা এক্সারসাইজ করা কোনো নেতাকে আগামীতে দেখতে চাই না। আইনকে আইনের গতিতে চলতে দিবেন। ভুয়া মামলা যদি ভুয়া হয় ওইখানে নাক গলাবেন না, ভুয়া তো ভুয়া প্রমাণিত হবে। অথবা আপনি বলবেন আমি জিতি বা হারি, ভুয়া মামলা তুলে নেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। গুড সামারিটান বা সৎ নাগরিক বা সৎ ব্যক্তির কাজ কি? আপনি আওয়ামী লীগ, বিএনপি না জামাত না জাতীয় পার্টি দেখার কথা না। আপনার নামে যদি একটা মিথ্যা বলা হয়, আপনাকে যদি মিথ্যা মামলা দেওয়া হয়, আপনি বলবেন যে এটা মিথ্যা এবং এই মিথ্যার বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন। সেটা না করে আপনি কি বলছেন জানেন? এই বিষয়টাকে ভোটের একটা বার্গেনিং পয়েন্ট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন, যে আমাকে জিতাও তাহলে তোমাদেরকে বাড়িতে নিয়ে আসবো, আর আমাকে যদি না জিতাও তাহলে কিন্তু কি হবে আমি জানি না। কেন আপনি জানবেন না? আপনি এলাকা থাকবেন না নেতা ভাই, আপনি এলাকার মানুষ না। আপনার লোকের উপর যদি অন্যায় নির্যাতন হয় আপনি সেটা প্রিভেন্ট করতে যাবেন না। না আমাকে ভোট দিলে আগে আমারে জিতাও, এই আগে আমারে জিতাও পলিসির থেকে আমাদের এই রাজনীতিকে বের হয়ে আসতে হবে। এবং সেটা যদি না আসে তাহলে এই সমস্ত যে ঐক্য হচ্ছে না, এগুলো একটা আদর্শিক ঐক্য না, এগুলো সম্পূর্ণভাবে লোভের ঐক্য, লাভের ঐক্য। এগুলো সব হচ্ছে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করার লক্ষ্যে ঐক্য। সরকারই কি আসলে মানে যেতে হবেই যদি দেশের ভালো করতে হয়? মোটেও না। আপনি যদি রাইট পয়েন্টে কথা বলেন তাহলে দেশের ভালো হয়। না জিতলেও তো আপনি বিরোধী দল। আপনি যদি সরকারে যেতে না পারেন, আপনি না জিতেন এবং আপনি যদি হেরেই যান, সব আসনে হেরে গেলেন মনে করেন, তাহলে কি আপনি বিরোধী দল না? আপনি রাজপথের বিরোধী দল। এবং সেই জায়গাতে যে দলটা স্ট্রংলি অবস্থান নিতে পারবে, আমি মনে করি সেই রকম দলই ভবিষ্যতে বিরোধী দলে হয়তো কেউ যেতে চায় না, এটি হচ্ছে সবচেয়ে বাস্তব কথা। কারণ ভাই এমপি হতে চায় সবাই, বিরোধী টিরোধীর ব্যাপার না, সবাই এমপি হতে চায়। কেন জানেন?
এই লাইসেন্স পারমিট এইটা সেইটা টাকা খরচ করে ইলেকশন করে, সেই টাকাটা তুলে আনার ব্যবস্থা। আপনি আমাকে আরেকটা প্রশ্নের উত্তর ভবিষ্যতে কোন একটা জায়গা দিয়ে দেবেন, এটা বলে আমি শেষ করি। এই যে হলফনামা এবং বিভিন্ন যে ইনকামের ঘোষণা দেওয়া হয়েছে, আমি জাকিরকেই বলছি, কোন একটা অনুষ্ঠানে আপনি আলোচনাটা করেন, সেটা হচ্ছে এই যে এত হলফনামা, ইনকামের স্টেটমেন্ট, কার কয় লাখ টাকা বলা হয়েছে, আপনি মনে করেন এগুলো সত্য? যে আমাকে শেষ করতে হবে নিশ্চয়ই। এই প্রসঙ্গে নিয়ে আপনার সঙ্গে অন্য কোনো দিন হয়তো কথা হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়। ছুটির দিনটি আপনাদের সবার ভালো কাটুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।